আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। So very good evening to all of you dear students. সকলকে স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ক্লাসটা তোমাদের ঠিক সকাল 9টার দিকে নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু ন্যাচারাল কজ বলতে আমরা বলতেই পারি চারিদিকে যেমন বৃষ্টিপাত চলছে, তো যথেষ্টভাবে বৃষ্টি হওয়ার ফলে সকালে ইন্টারনেট না থাকায় আমি তোমাদের এই ক্লাসটা সকালে কমপ্লিট করাতে পারিনি। তো তার জন্যই তোমাদের এই সেশনটাকে কিন্তু আজকে আমি ঠিক এই বিকেল 4টের দিকে রেকর্ডেড আকারে দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে বুঝতে পারবে সেশনের সম্পূর্ণটা, এবং দেরি না করে সেশনটার দিকে আমরা এগোবো। তার আগে বলবো, যারা যারা এই সেশনটা তোমরা দেখছো তারা অবশ্যই কিন্তু সেশনটাকে সবাই একটা করে লাইক এবং সবাই একবার করে শেয়ার অবশ্যই করে দিও, যাতে করে এই সেশনটা তোমাদের সমস্ত বন্ধু বান্ধব ভাই বোনদের কাছে পৌঁছয় এবং তারা যাতে এই সেশনটার থেকে যথেষ্টভাবে লাভবান হতে পারে। চলো তাহলে ক্লাসের দিকে এগোচ্ছি। এগোনোর আগে বলে দিচ্ছি, যারা যারা এখনো আড্ডা 24/7 এর অ্যাপটাকে ডাউনলোড করোনি তারা অবশ্যই আড্ডা 24/7 এর অ্যাপটাকে ডাউনলোড করে নিও, কারণ এই অ্যাপের মাধ্যমে তোমরা আড্ডা 24/7 এর পক্ষ থেকে পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের নোটস, বিভিন্ন ধরনের পিডিএফস, প্রচুর কিছু তোমরা ফ্রিতে অ্যাভেল করতে পারবে। তার জন্য কোনো টাকা দেওয়ার কোনো দরকার নেই। সো যথেষ্টভাবে সাহায্য করবে তোমাদেরকে আড্ডা 24/7 এর অ্যাপ। মোবাইলের প্লে স্টোরে চলে যাও এবং সেখান থেকে এটাকে ডাউনলোড করে নাও। এবং দেখো আড্ডা 24/7 এ আমাদের চলছে যে কোনো ধরনের, আমাদের ইবুক হোক বা হার্ড কপি বুক হোক। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমাদের আড্ডা 24/7 জেনারেল নলেজ পুরো বেঙ্গলি ভার্সনে 760 পেজের একটা হার্ড কপি বই ইতিমধ্যে লঞ্চ করেছে, এবং মোর দেন থাউজেন্ডস কপি এখন অব্দি কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গেছে। তো তোমরা যারা যারাই এখনো এই বইটাকে পারচেস করোনি বা বইটাকে অর্ডার করোনি তারা অবশ্যই আড্ডা 24/7 এর অ্যাপ থেকে গিয়ে বা আড্ডা 24/7 এর স্টোরে গিয়ে অবশ্যই জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সনের এই বইটাকে তোমরা আজই অ্যাভেল করার জন্য অর্ডার করতে পারো। যে কোনো অর্ডারে Y225 কোড ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে 82% ডিসকাউন্ট, এবং পাশাপাশি আড্ডা 24/7 এর সমস্ত কোর্সে WBCS মহাপ্যাক বা জেনকম মহাপ্যাক, তোমরা যদি WBCS পরীক্ষার বাদে যে কোনো সমস্ত পরীক্ষা দিতে চাও তার জন্য জেনকম মহাপ্যাক, আর WBCS এর পরীক্ষা যারা যারা দিতে চাও আগামী 2022 এর জন্য যারা প্রস্তুতি নিতে চাও বা 2021 এর মেইনস এর জন্য যারা প্রস্তুতি নিতে চাও, তোমাদের সবার জন্য WBCS মহাপ্যাক। যারা যারা নিজেকে এখনো এনরোল করোনি তারা অবশ্যই নিজেকে এনরোল করে নিও। আমার কোড Y225 ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট, দ্যাট ইজ 77% অফ। তো চলো আর দেরি না করে এবার আমরা সেশনটার দিকে এগোবো। আমি প্রথমেই বলে দিচ্ছি যে তোমাদের অনেক স্টুডেন্টেরই একটা ডিমান্ড ছিল যে স্যার কম্পিউটারের ওপরে কোনো ধরনের এমসিকিউ সেশন করানো হয় না বা আর্ট এন্ড কালচারের উপরে করানো হয় না। তো তোমাদেরকে আমি গতকালকের সেশনে প্রমিস করেছিলাম যে আমি আজকের সেশনে অবশ্যই নিয়ে আসবো কম্পিউটার রিলেটেড সেশন প্লাস আমাদের আর্ট এন্ড কালচার রিলেটেড সেশন। তো তার জন্যই কিন্তু আমি আজকের সেশনে কিন্তু কম্পিউটার এবং আর্ট এন্ড কালচারের মানে ওপরে এমসিকিউ এনেছি, পাশাপাশি তো আমাদের আদার সাবজেক্টগুলি অবশ্যই আছে। তো চলো প্রথমে একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে ডক্টর এপিজে আব্দুল কালাম। বলেছে, জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। বন্ধুরা, এই কথাটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা অনেকেই অনেক সময় কঠিন পরিস্থিতিতে বা কঠিন সময়ে আমরা ভাবি যে আমাদের মনে হয় সমস্তটা শেষ হয়ে গেল, সমস্তটা ধ্বংস হয়ে গেল, এই সময়টা পার হচ্ছে না, আর মনে হয় জীবনে কোনো কিছু হবে না। কিন্তু মাথায় রাখবে, সেই কঠিন সময়টা তোমার মধ্যে থাকা যে একটা অমৃত শক্তি সেটাকে খুঁজতে, সেটাকে বের করতে এসছে। জানো, তুমি নিজের জীবনের উপর একটা চ্যালেঞ্জ নাও এবং সেই জেদের উপরে গিয়ে তুমি জানো লাইফটাকে সাকসিড করতে পারো। তো বন্ধুরা,
সাকসেস হতে গেলে ধৈর্য ধরতে হবে, অনবরত চেষ্টা করতে হবে। বাধা আসবে, বিপত্তি আসবে, সেগুলিকে পার করে যারা জীবনের দিকে এগিয়ে গেছে, তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। তো চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমি এগোবো আমাদের ক্লাসের দিকে। তার আগে তোমাদেরকে একটা গুড নিউজ তোমাদেরকে বলে দিচ্ছি যে বন্ধুরা দেখো, তোমরা সবাই জানো যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যদি আমরা দেখতে যাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অলরেডি একটা নোটিশ আজকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নোটিশে কি বলে দেওয়া হয়েছে যে যে আপকামিং কনস্টেবল এবং লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা, সেই কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা কিন্তু হতে চলেছে আগামী 26/9/2021-এ। কত তারিখে হতে চলেছে? সেপ্টেম্বরের 26 তারিখে হতে চলেছে। 26/9/2021-এ হতে চলেছে। যদি আমরা বলতে যাই সানডে, সানডেতে হতে চলেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা এবং দুপুর 12টার থেকে 1টার দিকে এই পরীক্ষাটা হবে। অ্যাডমিট কার্ড যেটা আমাদের পরীক্ষাতে বসার জন্য যেটা হলের অ্যাডমিট কার্ড, সেটা তোমরা অ্যাভেল করতে পারবে www.wbpolice.gov.in। কোথায় পারবে? www.wbpolice.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে যাবে যদি আমরা বলতে যাই 6/9/2021 থেকে, মানে এই মাসের 6 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? বাকিটা তোমরা এই সাইডে গেলে অবশ্যই দেখে নিতে পারবে। তো এটা একটা অনেক বড় গুড নিউজ। তো আমি যেটা প্ল্যান করছি আগামীকাল সকাল 9টার থেকে, যেহেতু এই সেশনটা আমি সকাল 9টায় করাই, আগামীকাল সকাল 9টার থেকে কিন্তু পুলিশ এক্সাম রিলেটেড, মানে আজকেরটাও পুলিশ এক্সাম রিলেটেড, বাট পুরো ডেডিকেটেড, পুরো বেঙ্গলি ভার্সনে পুরোপুরিভাবে একটা পুলিশের সেশন আমরা কন্টিনিউ করব প্র্যাকটিস সেট হিসেবে। প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 হিসেবে আমরা কন্টিনিউ করব আপ টু 26 তারিখের আগে, মানে 25 তারিখ পর্যন্ত। সো দ্যাট আমাদের পরীক্ষা যেন খুবই ভালো হয়, আমরা খুবই ভালো মতো যেন দিতে পারি এই পরীক্ষাটি। ঠিক আছে? চলো। তো দেখো লাস্ট ক্লাসে, মানে গত ক্লাসে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। কি হোমওয়ার্ক দিয়েছিলাম? তোমাদেরকে আমি বলেছিলাম যে হু ইজ দ্য ফাইনাল ডিসাইডিং অথরিটি অন দ্য কোয়েশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন বাই এন্টি ডিফেকশন। দল বিরোধী বা আইনের অধীনস্থ যদি কোনো সদস্যকে বরখাস্ত করতে হয়, প্রশ্নটাকে ভালো করে বুঝবে। এন্টি ডিফেকশন মানে হচ্ছে দল বিরোধী আইন যেটা আমাদের রয়েছে, দল বিরোধী আইন যেটা আমাদের রয়েছে, ঠিক আছে? দল বিরোধী আইন। দল বিরোধী আইন কাকে বলে? যদি কোনো একজন ব্যক্তি একটা দলের থেকে এমএলএ বা এমপি নির্বাচিত হয়ে সে যদি আবার অন্য এক দলে গিয়ে যদি যোগদান করেন, তাহলে তাকে এন্টি ডিফেকশন ল, যেটা আমাদের কনস্টিটিউশনের শিডিউল নম্বর 10-এ মেনশন করা আছে, ঠিক আছে? সেই এন্টি ডিফেকশন লর আন্ডারে তাকে বরখাস্ত করা যেতে পারে সেই তার পদের থেকে। ঠিক আছে? পদের থেকে, বা তিনি যদি নিজের থেকে রিজাগনেশন দিতে পারেন, দ্যাট ইজ এ সেপারেট থিং। তো এই ক্ষেত্রে আমরা যদি বলতে যাই বরখাস্ত করার ক্ষেত্রে যদি আমরা দেখি মূল ডিসাইডিং ফ্যাক্টরটা কে থাকে, যে কার সম্মতি সবথেকে গুরুত্বপূর্ণ, মানে কার পারমিশন বা কার মানে অথরিটি রয়েছে এটার উপরে। চেয়ারম্যান অফ রাজ্যসভা অর স্পিকার অফ লোকসভা, নাকি প্রধানমন্ত্রী, নাকি রাষ্ট্রপতি, নাকি নান অফ দ্য অ্যাবভ? সঠিক উত্তরটা কি হবে? চেয়ারম্যান অফ রাজ্যসভা, নাকি স্পিকার অফ লোকসভা, নাকি প্রাইম মিনিস্টার, নাকি প্রেসিডেন্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ? যদি আমরা দেখে নেই বন্ধুরা এর সঠিক উত্তরটা কি হবে, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা হবে, যদি আমরা দেখি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার এ, দ্যাট ইজ চেয়ারম্যান অর রাজ্যসভা অর স্পিকার অফ লোকসভা। দ্যাট মিনস এর উত্তরটা কিন্তু হবে অ্যান্সার নাম্বার এ। তোমাদের অনেককে আমি এই হোমওয়ার্কটা দিয়েছিলাম, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা কিন্তু সবাই দাওনি। আমি আবারও বলছি, সবাই কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করবে, ভুল হোক শুদ্ধ হোক যেটাই হোক না কেন, বাট ট্রাই টু গিভ দ্য অ্যান্সার, কারণ পরীক্ষাতে বসে তোমাকেই কিন্তু তোমার পরীক্ষার উত্তরগুলি লিখতে হবে। কারেক্ট? সো দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্ন সাপেক্ষে অপশন নাম্বার এ। তাহলে এবার আর দেরি করছি না, সবাইকে আবারও রিমেম্বার করিয়ে দিচ্ছি, সবাই একবার শেয়ার করে দাও, সবাই একবার সেশনটাকে লাইক করে দাও, এবং যারা নতুন আজকে চ্যানেলে এসছো বা ফার্স্ট ক্লাস দেখবে, তারা অবশ্যই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে এবং আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এবং আমার কোড Y225 এটা মনে রেখো। চলো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে 5 থেকে 10 সেকেন্ড করে আমি সময় দিচ্ছি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য পুরোপুরিভাবে আজকে ইংরাজিতে প্রশ্ন আছে, কোনো ব্যাপার নয়। আমরা আগামীকালকের সেশন থেকে পুরো বাংলাতে সেশন নিয়ে আসবো এবং ইংরাজিও আমাদেরকে সরগর হতে হবে। তো গতকালকের ক্লাসটা বাংলায় ছিল, আজকে ইংরাজিতে নিয়ে এসেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, which device is used to reproduce
ড্রয়িং ইউজিং পেন্স দ্যাট আর অ্যাটাচ টু মুভেবল আর্মস। কি বলেছে বন্ধুরা? বলছে কোন ডিভাইসটি বেসিক্যালি ইউজ করা হয়, যদি বলা যায় কোন ডিভাইসটি বেসিক্যালি ইউজ করা হয় টু রিপ্রোডিউস দ্য ড্রয়িং ইউজিং পেন্স দ্যাট আর অ্যাটাচ টু মুভেবল আর্মস। ঠিক আছে, আমরা যে ড্রয়িং অ্যান্ড অল সমস্ত কিছু যে আমরা করি কম্পিউটারে বিভিন্ন ধরনের পেন্স অ্যান্ড অল, মানে এর সাহায্যে ড্রয়িং টুলস অ্যান্ড অল এই সময় সাহায্যে বিভিন্ন ধরনের গ্রাফ, ড্রয়িং, চার্টস, ম্যাপস আমরা ড্র করি। ঠিক আছে, সেই সমস্ত কিছু আমরা যদি বলতে চাই রিপ্রোডিউস করে আমাদের সামনে কোন মুভেবল মেশিনটা বা কোন মুভেবল আর্মসটা কম্পিউটারের, প্লটার নাকি লাইট পেন নাকি স্ক্যানার নাকি প্রিন্টার? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? বন্ধুরা সঠিক উত্তরটা চাই, সঠিক উত্তরটা চাই। তোমরা অনেকেই হয়তো এর উত্তরটা সঠিক হয়তো দিয়ে তোমরা দিতে পারবে, আবার অনেকে হয়তো কনফিউশনের মধ্যে থাকবে। এর সঠিক উত্তর যদি আমরা দেখতে যাই, এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা দেখো, আমি আবার বলছি, প্রথমে ভিডিওটাকে পোস্ট করে নিয়ে আগে অ্যান্সারটা নিজে করার চেষ্টাটা করবে, তারপরে তো আমি উত্তর করেই দিচ্ছি, তাই না? সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ প্লটার। সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ অপশন নম্বর এ, দ্যাট ইজ প্লটার। না, প্লটারটা কি? বেসিক্যালি আ প্লটার ইজ ইউজড টু প্রিন্ট এ গ্রাফিক্যাল আউটপুট অন পেপার। প্লটটা কি? বেসিক্যালি ইটস ইউজড, বেসিক্যালি is used for print graphical output, on paper, গ্রাফিক্যাল আউটপুট অন পেপার, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, সো আমরা যদি দেখতে যাই তাহলে কি বলেছে? প্লটার ইজ বেসিক্যালি ইউজড ফর প্রিন্ট গ্রাফিক্যাল আউটপুট অন পেপার, ঠিক আছে, সো এই প্রশ্নটা সাপেক্ষে সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ প্লটার, কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন। এটা কিন্তু কম্পিউটার বেসড কোয়েশ্চেন, তোমরা অনেকে ডিমান্ড দিচ্ছিলে, তার জন্য আমি কম্পিউটার বেসড কোয়েশ্চেন কিন্তু নিয়ে এসেছি। নেক্সট প্রশ্ন বলছে which set of rules is applicable for exchange of files over internet? Which set of rules is applicable for exchange of files over internet? FTP IP, HTTP নাকি HTML নাকি hyperlink? Which set of rules is applicable for exchange of files over internet? কোন রুলস, কোন সেট অফ রুলস এর দ্বারা আমরা যদি বলতে যাই ইন্টারনেটের মাধ্যমে ফাইলকে এক্সচেঞ্জ করা যেতে পারে? এফটিপি রুলস নাকি এইচটিটিপি নাকি এইচটিএমএল নাকি হাইপারলিংক? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্ধুরা? সঠিক উত্তরটা কি হবে? হুইচ সেট অফ রুলস ইজ অ্যাপ্লিকেবল ফর এক্সচেঞ্জ অফ ফাইলস ওভার ইন্টারনেট? চলো তোমরা সবাই উত্তর করার আগে চেষ্টা করো, এবং সবাই কিন্তু অবশ্যই একবার লাইক এবং সবাই অবশ্যই একবার শেয়ারটা করে দেবে। সেশনটা তোমরা রেকর্ডেড আকারে দেখছো, ঠিক বিকেল 4টে বেজে গেছে এবং 4টের দিকে সেশন শুরু করা হয়েছে। আগামীকাল কিন্তু ক্লাস হবে সকাল ঠিক 9টার দিকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরটা কি হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ এইচটিটিপি। সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা বলতে পারি। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। Hypertext Transfer Protocol is basically applicable for exchange of file over internet আমরা বলতে পারি। ঠিক আছে, এবং এই HTTP is basically a foundation of data communication of for the world wide web। ঠিক আছে, এটা কার একটা অংশ বিশেষ? বেসিক্যালি WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে আমরা বলি। ঠিক আছে, ওকে, এই হাইপারটেক্সট যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে বেসিক্যালি যদি আমরা বলতে যাই, এটাকে বেসিক্যালি ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1991 এ। ঠিক আছে, এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। সো ইটস বেসিক্যালি এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা হচ্ছে একটি রুল অ্যাপ্লিকেবল ফর এক্সচেঞ্জ অফ ফাইলস ওভার ইন্টারনেটের দ্বারা। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের কম্পিউটার রিলেটেড। নেক্সট প্রশ্ন, which data change in multiple list and all lists are not updated this cause?
ওয়েন কি বলেছে, ওয়েন ডাটা চেঞ্জেস ইন মাল্টিপল লিস্ট, যখন আমরা ডাটাগুলিকে চেঞ্জ করি মাল্টিপল লিস্টে যখন আমরা ডাটাগুলিকে চেঞ্জ করি এবং যখন কি হয় সম্পূর্ণ লিস্টটা কি হয় না, আপডেট হয় না। এটা কেন হয় অনেক সময়, যখন আমরা কোনো একটা, যদি আমরা বলতে যাই, যখন আমরা কোনো একটা যদি দেখতে যাই, কোনো একটা ডাটাকে আমরা কি করেছি, আমরা চেঞ্জ করেছি, ঠিক আছে? এবং সেটা চেঞ্জ হওয়ার সময় অনেক সময় ডুপ্লিকেট ফাইল বা মাল্টিপল লিস্টে অনেক সময় মানে ওটা চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়, অনেক সময় না লিস্টগুলি আপডেটেড হয় না। এটা কেন হয়? ওয়াই এটা কেন হচ্ছে, এটা কেন হয়? ডাটা রেডুন্ডেন্সির জন্য, নাকি ইনফরমেশন ওভারলোডের জন্য, নাকি ডুপ্লিকেট ডাটা, নাকি ডাটা ইনকনসিস্টেন্সির জন্য? বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে? পরীক্ষায় প্রশ্নটা অনেকবার এসছে। এর সঠিক উত্তর যদি আমরা দেখে নেই, এর সঠিক উত্তর একটু ভেবে তোমরা উত্তরটা করার চেষ্টা করবে। তারপরে আমার উত্তরটাকে অবশ্যই দেখে নেবে। সঠিক উত্তরটা হচ্ছে, দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ ডাটা ইনকনসিস্টেন্সি। ডাটা ইনকনসিস্টেন্সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডাটা ইনকনসিস্টেন্সি, ঠিক আছে? এবং এই ডাটা ইনকনসিস্টেন্সিটা কখন বেসিক্যালি দেখা যায়? ডাটা ইনকনসিস্টেন্সি occurs when similar data is kept in different format. Data inconsistency occurred when similar data is kept in different format in more than one file. ঠিক আছে? এটা কখন হয় বেসিক্যালি? যখন সিমিলার ডাটা, আমরা যদি বলতে যাই সিমিলার ডাটা, when similar data is kept, when similar data is kept in different format, different format, in different format in more than one file, in more than one file, in more than one file, ঠিক আছে? তখন আমরা তাকে কি বলতে পারি? ডাটা ইনকনসিস্টেন্সি। ডাটা ইনকনসিস্টেন্সি আমরা বলতে পারি। প্রশ্নগুলি কিন্তু যথেষ্টভাবে টাফ নয়। আমি এটা বলছি না যে পরীক্ষায় মানে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। খুব পাতি কম্পিউটারের প্রশ্নই আমরা বলতে পারি। সাব ইন্সপেক্টর রিলেটেড পরীক্ষায় এই ধরনের ২-১ টা প্রশ্ন কম্পিউটারের উপরে তো আসতেই পারে, যেকোনো পরীক্ষাতে আসতে পারে। ৪ নম্বরে আমাদের কি বলেছে? বলছে a word in a web page that when clicked open another document is called. আমি আবারও বলছি, আগামীকাল সকাল ৯ টায় তোমাদের সেশন হবে পুরো বাংলা ভাষায়। পুরো বাংলা ভাষায় সেশনটা আসবে আগামীকালকে থেকে, আমাদের যেহেতু পরীক্ষা সামনে। আমরা প্র্যাকটিস সেট শুরু করব। সো a web portal in a web page that when clicked open another document is called. সেটাকে আমরা কি বলতে পারি? যখন কোনো একটা ওয়েব পেজের থেকে কোনো একটা ওয়েব লিংক আমাদের কাছে আসে। ঠিক আছে? এবং সেটাকে যখন আমরা ক্লিক করি তখন তার মাধ্যমে আনাদার একটা ডকুমেন্ট বা আনাদার একটা ফাইল আমরা খুলতে পারি। ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলি? অ্যানকর, নাকি হাইপারলিংক, নাকি রেফারেন্স, নাকি ইউআরএল কোড? সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? What is the correct answer? A word in a web page that when clicked open another document is basically called as anchor, নাকি হাইপারলিংক, নাকি রেফারেন্স, নাকি ইউআরএল? যদি আমরা দেখে নেই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ, যদি আমরা দেখি দ্যাট ইজ হাইপারলিংক। এর সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ হাইপারলিংক। Hyperlink, a word in a web page that when clicked open another document is basically known as hyperlink. ঠিক আছে? hyperlink বলে আমরা বলতে পারি। hyperlink বলে এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে? বেসিক্যালি আমরা কি হয়, এখানে আমরা সিম্পলি এই লিংকে আমরা ক্লিক করলে কি হয়, রেফারেন্স টু ডাটা, ঠিক আছে, অন্য একটা ডকুমেন্টস বা একটা অন্য আমাদের সাইডে আমরা চলে যেতে পারি। সো দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্ন সাপেক্ষে, এটা খুবই ইজি প্রশ্ন ছিল, এটা হবে হাইপারলিংক। এটা সঠিক উত্তরটা কি হবে? এটা হবে হাইপারলিংক। বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে উত্তরগুলি করার চেষ্টা করবে এবং প্রথমে নিজের থেকে করার চেষ্টা করবে, তারপরে না পড়লে আমি তো উত্তর করেই দিচ্ছি। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলছে 1 টেরাবাইট মানে 1 টিবি ইজ ইকুয়াল টু 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু কত জিবি? 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু কত জিবি? 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু কত জিবি? সঠিক উত্তরটা কি হবে? 1028 জিবি, নাকি 1012 জিবি, নাকি 1000 জিবি, নাকি 1024 জিবি? ভাই বন্ধুরা, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু, যদি আমরা দেখতে যাই, 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1028 জিবি, নাকি 1012 জিবি, নাকি 1000 জিবি, নাকি 1024 জিবি? এটা খুবই পাতি একটা প্রশ্ন, পরীক্ষায় ধরনের প্রশ্ন খুবই জিজ্ঞেস করা হয়।
1 টেরাবাইট ইজ ইকুয়াল টু যদি আমরা দেখতে যাই 1000 জিবি। কত হয়? 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1000 জিবি। সো দা কারেক্ট অ্যান্সার নাম্বার সি। ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করা হয় 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু কত, তাহলে তোমরা উত্তর করবে 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1000 জিবি। 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1000 জিবি। রিমেম্বার দ্যাট, এখানে কোনো কনফিউশন নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে which of the following memories is an optical memory? নিচে চারখানা মেমোরির কথা বলা আছে, ফ্লপি ডিস্ক, বাবল মেমোরি, সিডি রম, কোর মেমোরি। চারটে মেমোরির মধ্যে বলছে যে কোন মেমোরিটা হচ্ছে, যদি আমরা দেখতে যাই which of the following memory is an optical memory, কোনটা হচ্ছে অপটিক্যাল মেমোরি, ফ্লপি ডিস্ক, বাবল মেমোরি, সিডি রম নাকি কোর মেমোরি? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? which of the following memory is an optical memory, ফ্লপি ডিস্ক, বাবল মেমোরি, সিডি রম নাকি কোর মেমোরি? সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? which of the following memory is an optical memory? যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা কি হবে? which of the following memory is an optical memory? যদি আমরা দেখি বন্ধুরা, এর সঠিক উত্তরটা হবে the correct answer that is CD-ROM. which of the following memory is an optical memory? যদি আমরা বলতে যাই that is CD-ROM। ঠিক আছে, that is CD-ROM। আমরা কি বলতে পারি? ঠিক আছে, রিড অনলি মেমোরি যেটা আমাদের রয়েছে that is CD-ROM। কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, রিড অনলি মেমোরি। সিডি-রম আমরা বলতে পারি এটা হচ্ছে একটি কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে, যেটি হচ্ছে একটি অপটিক্যাল মেমোরি। সো দা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট অ্যান্সার। আমাদের 6খানা প্রশ্ন হয়ে গেল, যেটা আমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন ছিল। আমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন আমরা 6খানা নিয়ে এসেছিলাম। আমি আশা করি তোমরা খুব সুন্দর করেই বুঝতে পেরেছো। আমাদের আজকের নেক্সট প্রশ্ন, মানে আমরা 7 নম্বর প্রশ্ন, আমরা আর্ট এন্ড কালচার থেকে এবার কিছু প্রশ্ন দেখব। আর্ট এন্ড কালচারের উপরে কিছু আমরা প্রশ্ন দেখব। ফার্স্ট কোশ্চেনটা বলেছে ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ হুইচ ইন্ডিয়ান স্টেট অর ইউনিয়ন টেরিটরি? ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল, যদি আমরা দেখতে যাই ওনাম যেটা কালচারাল ফেস্টিভ্যাল অফ যে কোনো একটা রাজ্যের, বলেছে প্রশ্নটা যে ওনামটা তাহলে কোন রাজ্যের কালচারাল ফেস্টিভ্যাল, কোন রাজ্যের কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে ওনাম? বন্ধুরা এরকম কিন্তু প্রশ্ন খুব পরীক্ষাতে দেখা যায়, যেমন একটা প্রশ্ন এখান থেকে আসে যে বিহু ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? বিহু ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ আসাম। সেরকমই যদি আমরা কথা বলি ওনাম, যদি আমরা দেখি ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল, সেরকমই পোঙ্গালের কথা আসে, পোঙ্গাল, ঠিক আছে, পোঙ্গালের কথাও আসে। তো আমাদেরকে এই ধরনের ফেস্টিভ্যালগুলি জেনে রাখতে হবে। ডেজার্ট ফেস্টিভ্যালের কথা আসে, ঠিক আছে, চেরি ব্লসম ফেস্টিভ্যালের কথা আসে। এই ধরনের ফেস্টিভ্যালগুলির উপরে কিন্তু প্রশ্ন হয়। তো ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ, যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ কেরালা। ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ কেরালা, ঠিক আছে, কেরালার কালচারাল ফেস্টিভ্যালটা হচ্ছে ওনাম। কেরালার কালচারাল ফেস্টিভ্যালটা হচ্ছে ওনাম, ঠিক আছে, কেরালাতে ওনাম সেলিব্রেট করা হয়। এবং এই কেরালাতে টোটাল জেলা রয়েছে 14খানা। কেরালা যদি আমরা দেখতে যাই, এখানকার সিএম হচ্ছে পিন্নারি বিজয়ন, ঠিক আছে, পিন্নারি বিজয়ন হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী, সিএম, এবং এখানের গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ হচ্ছে এখানকার গভর্নর আমরা বলতে পারি। ইনি হচ্ছেন সিএম, ইনি হচ্ছেন গভর্নর। এবং যদি আমরা দেখি কেরালা, আমরা যদি দেখতে যাই শিক্ষার দিক থেকে কিন্তু কেরালা কিন্তু ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য আমরা বলতে পারি, শিক্ষার দিক থেকে, ঠিক আছে। এবং কেরালা যদি আমরা দেখি এরিয়া ওয়াইজ কেরালা হচ্ছে ভারতবর্ষের ভিতরে 21তম বৃহত্তম রাজ্য, 21st লার্জ স্টেট আমরা বলতে পারি কেরালাকে। সো দা কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ কেরালা। নেক্সট প্রশ্নটা কি বলেছে? বলছে দ্য গারবা ফোক ডান্স দ্যাট ইজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? দ্য গারবা হচ্ছে একটি ফোক ডান্স, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য নিউজ রিসেন্টলি, যেটা অ্যাসোসিয়েট করে কোন রাজ্য থেকে? গারবা আমরা সবাই জানি এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম। গারবা ইজ বেসিক্যালি আ ফোক ডান্স। আমাদের ইম্পর্টেন্ট ভারতবর্ষের ফোক ডান্স এবং ন্যাশনাল ডান্সগুলিকে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফোক ডান্স প্রচুর আছে। গারবা তা কোন রাজ্য থেকে বিলংস করে? উড়িষ্যা, মধ্যপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য গারবা ফোক ডান্স দ্যাট ইজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? যদি আমরা দেখে নেই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? গারবা ইজ এ ফোক ডান্স দ্যাট ইজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, যদি আমরা দেখতে যাই এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ বিলংস টু গুজরাট। গারবা গুজরাট, গারবা ডান্ডিয়া এরকম বলা হয় না, গারবা ডান্ডিয়া। সো গারবা ইজ বেসিক্যালি বিলংস টু গুজরাট।
এবং এই গুজরাট কিন্তু 1960 সালে ফরমেশন হয়েছে বোম্বে থেকে। বোম্বে বাইফার্কেট হয়েছিল দুটো রাজ্যে, একটা ছিল মহারাষ্ট্র, একটা হলো গুজরাট, গুজরাটের ক্যাপিটালটা কি? গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। গান্ধীনগর হচ্ছে গুজরাটের ক্যাপিটাল, গান্ধীনগর, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট লার্জেস্ট সিটিটা হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ হচ্ছে গুজরাটের লার্জেস্ট সিটি। আহমেদাবাদ আমরা বলতে পারি, আহমেদাবাদ, ঠিক আছে। গুজরাটের বর্তমান সিএম হচ্ছে বিজয় রূপানি। বর্তমান গুজরাটের সিএম হচ্ছে বিজয় রূপানি জি, বিজয় রূপানি। এবং গুজরাটের বর্তমান গভর্নর হচ্ছে কে? আচার্য দেবব্রত। আচার্য দেবব্রত। আচার্য দেবব্রত। সো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ গারবা বিলংস টু গুজরাট। নেক্সট আমাদের আজকের কি প্রশ্ন বলেছে, হুইচ স্টেট অ্যাসেম্বলি পাসড রেজলিউশন টু ইনক্লুড সারনা অ্যাজ এ সেপারেট রিলিজন ইন সেন্সাস 2021? কোন স্টেট অ্যাসেম্বলি পাস করেছে একটি রেজলিউশন এবং সেখানে সারনা বলে একটি নতুন ধর্মকে আপডেট করেছে বা এটাকে ইনক্লুড করেছে স্টেট রিলিজনের মধ্যে, ঠিক আছে, সারনা। So which state assembly passed a resolution to include Sarna as a separate religion in census 2021 অনুযায়ী? বিহার, ঝাড়খণ্ড, আসাম, ওয়েস্ট বেঙ্গল। What is the correct answer? Sarna. সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? What is the correct answer? Which state assembly passed a resolution to include Sarna as a separate religion in census 2021? যদি আমরা দেখতে যাই এর সঠিক উত্তরটা হবে, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা কি হবে, দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ, যদি আমরা দেখি এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ ঝাড়খণ্ড। সারনা ইজ বেসিক্যালি আমরা এক কথায় বলতে পারি সারনা ইজ বেসিক্যালি আদিবাসী ধর্ম, ঠিক আছে, ঝাড়খণ্ড থেকে বিলংস করে, এটা বেসিক্যালি একটা আদিবাসী ধর্ম, ঠিক আছে, আদিবাসী ইজ বেসিক্যালি আদিবাসী ধর্ম আমরা বলতে পারি এক কথায়। এবং আমরা যদি দেখি, ঠিক আছে, এটা বেসিক্যালি কাকে ওয়ার্শিপ করে? ইউজুয়ালি নেচার ওয়ার্শিপ করে, মানে তারা কি করে? নেচারকে ওয়ার্শিপ করে, ঠিক আছে, নেচারকে ওয়ার্শিপ করে, নেচার ওয়ার্শিপ, নেচার ওয়ার্শিপ, ঠিক আছে, নেচারকে পুজো করে। সো এটা কোথায় তাহলে অ্যাড করা হয়েছে? এটা ঝাড়খণ্ডে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ঝাড়খণ্ডে করা হয়েছে। ক্লিয়ার? ওকে, তো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের 10 নম্বর, বলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল বেসিক্যালি ভারতবর্ষের কোথায় সেলিব্রেট করা হয়? আমি জাস্ট তোমাদেরকে এটা বলেছিলাম যে চেরি ব্লসম ফেস্টিভ্যাল থেকেও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই প্রশ্নটা দেখো চলে এসছে, বলছে যদি আমরা দেখতে যাই কি বলছে, চেরি ব্লসম ফেস্টিভ্যাল ইউজুয়ালি সেলিব্রেট করা হয় ভারতবর্ষের কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, সিকিম, না মেঘালয়, নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তরটা কি হবে? চেরি ব্লসম ফেস্টিভ্যাল ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, হিমাচল প্রদেশ। চেরি ব্লসম ফেস্টিভ্যাল ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? অরুণাচল প্রদেশ, নাকি সিকিম, নাকি মেঘালয়, নাকি হিমাচল প্রদেশ? বন্ধুরা সঠিক উত্তরটা চাই। চেরি ব্লসম ফেস্টিভ্যাল, চেরি ব্লসমটা কি বুঝতে পেরেছো? খুব সুন্দর একটা মানে লাইক এ ফ্লাওয়ার, পুরো মানে সুন্দরভাবে মানে এই সময়টা গাছে ধরে। বেসিক্যালি এটা হয় মিড নভেম্বর, যদি আমরা দেখতে যাই মিড নভেম্বর থেকে আপ টু মানে জানুয়ারি মাস পর্যন্ত এটা বেসিক্যালি থাকে। এটা আমরা কোথায় দেখতে পারি? এটা বেসিক্যালি আমরা দেখতে পারি বেসিক্যালি ইন মেঘালয় স্টেট, স্টেট অফ মেঘালয়, বেসিক্যালি শিলংয়ে দেখা যায়, ঠিক আছে, শিলংয়ে দেখা যায় চেরি ব্লসম ফেস্টিভ্যালটা শিলংয়ে বেসিক্যালি হয়, মেঘালয়াতে শিলংয়ে হয়। শিলং ইজ ইন মেঘালয়, শিলং ইজ দ্য ক্যাপিটাল অফ মেঘালয়। সো মেঘালয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে কি? মেঘালয়, ঠিক আছে, মেঘালয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বন্ধুরা মাথায় রাখবে মেঘালয় কিন্তু একটা সেপারেট রাজ্য হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1972 তে, 1972 সালে হয়েছিল। এবং এখানকার বর্তমান সিএম হচ্ছে কোনার্ড সাংমা। কে হচ্ছে এখানের বর্তমান সিএম? দ্যাট ইজ কোনার্ড সাংমা, কোনার্ড সাংমা। কোনার্ড সাংমা হচ্ছে বর্তমান এখানকার সিএম আমরা বলতে পারি, বর্তমান এখানকার মুখ্যমন্ত্রী কোনার্ড সাংমা। এবং গভর্নর হচ্ছে সত্যপাল মালিক, গভর্নর হচ্ছে সত্যপাল মালিক, সত্যপাল মালিক হচ্ছে এখানকার গভর্নর, ঠিক আছে। শিলংকে কি বলা হয়? শিলংকে ভারতবর্ষের বা আমরা এক কথায় বলতে পারি আমরা যদি দেখতে যাই দ্য স্কটল্যান্ড অফ দ্য ইস্ট,
শিলংকে বলা হয়, ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা। তো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ মেঘালয়া, দ্যাট ইজ মেঘালয়া। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে যে গুরু পুরব ইজ সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু। গুরু পুরব যেটা সেলিব্রেট করা হয় বেসিক্যালি কোন শিখ গুরুর বার্থ অ্যানিভার্সারি। গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু। গুরু নানক নাকি গুরু গোবিন্দ সিং নাকি গুরু তেগ বাহাদুর নাকি গুরু অর্জুন? সঠিক উত্তরটা কি হবে? গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু। যদি আমরা দেখতে যাই, গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু। গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু অর্জুন। যদি আমরা দেখে নেই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু। যদি আমরা দেখতে যাই এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ গুরু নানক। গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু, দ্যাট ইজ গুরু নানকের জন্মদিনকে সেলিব্রেট করা হয় অ্যাজ এ গুরু পুরব হিসাবে, গুরু নানক, ঠিক আছে, রিমেম্বার দ্যাট। বন্ধুরা যদি আমরা দেখতে যাই আমাদের শিখ ধর্ম অনুযায়ী 10 জন শিখদের 10 জন গুরু ছিল, তার মধ্যে গুরু নানক ইজ দ্য ফাউন্ডার অফ দ্য শিখ ধর্ম, তাই না? কত সালে তার জন্ম যদি আমরা বলতে চাই 1469 এবং তার মৃত্যু হয়েছিল 1539-এ, ঠিক আছে। গুরু নানক জি তিনি স্টার্ট করেছিল শিখিজম, যেটা রয়েছে আমাদের শিখিজমটাকে তিনি স্টার্ট করেছিল, শিখিজম, ঠিক আছে, শিখিজমটাকে তিনি স্টার্ট করেছিল গুরু নানক। ওকে, তারপরে কিন্তু আরো অনেক গুরু আসে। কি কি আসে আমি নামগুলি একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। দ্যাট ইজ যদি আমরা বলতে যাই 2 নম্বর থেকে গুরু অঙ্গদ, দেন আসে গুরু অমরদাস, গুরু অমরদাস, দেন আসে গুরু রামদাস, গুরু রামদাস, দেন কে আসে গুরু অর্জুন দেব, গুরু অর্জুন দেব। তারপরে কে আসে যদি আমরা দেখি গুরু হরগোবিন্দ, গুরু হরগোবিন্দ সিং জি, ঠিক আছে। দেন আসে গুরু হর রায়, ঠিক আছে, গুরু হর রায় জি আসে। তারপরে কি আসে গুরু হর কৃষণ, গুরু হর রায়ের পরে গুরু হর কৃষণ। দেন কে আসে গুরু তেগ বাহাদুর, ঠিক আছে, গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর আসে। তারপরে কে আসে গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং জি, এবং তিনি হচ্ছেন ইজ দ্য লাস্ট শিখ গুরু আমরা বলতে পারি, ঠিক আছে। তিনি কি করেছিলেন? তিনি আমরা যদি বলতে চাই আদি গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব তিনি অর্গানাইজ করেছিলেন টু শিখ, ঠিক আছে। এবং তিনি কি করেছিলেন? মার্শাল গ্রুপ কল্ড খালসা তিনি যদি অর্গানাইজ করেছিলেন তিনি খালসাকে, রিমেম্বার দ্যাট। সো গুরু নানক হবে সঠিক উত্তর যদি গুরু পুরব আমরা সেলিব্রেট করি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট মানে আমরা যদি বলতে যাই ফ্যাক্টরি আমাদের পশ্চিমবঙ্গের কোথায় লাগিয়েছিল? হুগলি, কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? when the first factory was established, when the first factory was established by British East India Company, হুগলি, কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। বন্ধুরা যদি আমরা দেখতে যাই এর সঠিক উত্তরটা, ফটাফট উত্তর করো, চলো ফটাফট উত্তর করো, ফটাফট নিজের থেকে চেষ্টা করো উত্তর করতে। বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি, আগামীকাল সকাল 9টার দিকে ক্লাস হবে এবং আমার এই ক্লাসটা আজকে রেকর্ডেড আকারে তোমরা বিকেল 4টের দিকে পাচ্ছ, বাট এই ক্লাসটা রোজ সকাল 9 AM এ হয়, রোজ সকাল 9 AM এ হয়, ঠিক আছে। তো এখানে কোনো সন্দেহ নেই, রোজ সোম থেকে মানে রবি থেকে রবি, রবিবার থেকে রবিবার। যদি কখনো কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা হয়ে গেল, যেমন আজকে যেমন বিকেল 4টের দিকে দিতে হচ্ছে, দ্যাট ইজ আ সেপারেট থিং, বাট নর্মালি আর ইউজুয়ালি যদি আমরা বলতে যাই এই ক্লাসটা কিন্তু সকাল 9টার দিকেই তোমরা পাবে এবং আগামীকালকের থেকে পুরো বাংলা ভাষায় পাবে, ঠিক আছে। তো এর সঠিক উত্তরটা কি হবে? দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ হুগলি। হুগলিতে বানিয়েছিল যদি আমরা বলতে চাই ফার্স্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। এবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক আমার, বলো তো দেখি ফার্স্ট তাহলে কত সালে এই ফার্স্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ করেছিল? ফার্স্ট কত সালে তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে এস্টাবলিশ করেছিল যদি আমরা বলতে যাই? এটা তোমাদের কাছে হোমওয়ার্ক, ঠিক আছে। সো হুগলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নোবেল। 4টে এখানে নোবেলের নাম বলা আছে, কি কি আছে? কপাল কুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, 4 অধ্যায়, শেষ প্রসন্ন। সঠিক উত্তরটা কি হবে? হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নোবেল যদি আমরা দেখতে যাই, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নোবেল? কপাল কুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, 4 অধ্যায় নাকি শেষ প্রসন্ন? সঠিক উত্তরটা চাই, সঠিক উত্তরটা চাই বন্ধুরা। যদি আমরা দেখে নেই বন্ধুরা এর সঠিক উত্তরটা কি হবে, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ সঠিক উত্তরটা যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা হবে
দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ, যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা কি হবে, দ্যাট ইজ দুর্গেশ নন্দিনী। সঠিক উত্তরটা কি হবে, দ্যাট ইজ দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, দুর্গেশ নন্দিনী, রিমেম্বার দ্যাট বন্ধুরা, দুর্গেশ নন্দিনী। তো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ দুর্গেশ নন্দিনী, এবং এটা 1865-এ 1865 সালে এটা পাবলিশ করা হয়েছিল। কে পাবলিশ করেছিল? 1865 সালে এটাকে পাবলিশ করেছিল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে, তিনি পাবলিশ করেছিলেন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি 1865 সালে, রিমেম্বার দ্যাট। চলো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। নেক্সট কোশ্চেন, which one is the first newspaper published in Bengali language? প্রথম নিউজপেপার কোনটা পাবলিশ হয়েছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে? সঠিক উত্তরটা কি হবে? প্রথম নিউজপেপার যেটা পাবলিশ হয়েছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তার নামটা কি ছিল? দিগদর্শন, নাকি সংবাদ প্রভাকর, নাকি তত্ত্ববোধিনী, নাকি সমাচার দর্পণ? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? which one is the first newspaper published in Bengali language? দিগদর্শন, সংবাদ প্রভাকর, নাকি তত্ত্ববোধিনী, নাকি সমাচার দর্পণ? দ্য কারেক্ট অ্যান্সারটা কি হবে? যদি আমরা দেখে নেই বন্ধুরা এর কারেক্ট অ্যান্সারটা কি হবে, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা হবে, দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ 1818 সালে যেটা পাবলিশ হয়েছিল। কি পাবলিশ হয়েছিল? সমাচার দর্পণ। সমাচার দর্পণ 1818 সালে, 1818 সালে পাবলিশ হয়েছিল, এবং এর প্রথম এডিটর কে ছিল? জে.সি. মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান ছিল এর প্রথম এডিটর। জন ক্লার্ক মার্শম্যান, জন ক্লার্ক মার্শম্যান, জন ক্লার্ক মার্শম্যান, ঠিক আছে। ফার্স্ট নিউজপেপার পাবলিশড হয়েছিল যদি আমরা বলতে যাই সমাচার দর্পণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট নিউজপেপার ইন ইন্ডিয়া হিকিস বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে, জ্যাম সিকের দ্বারা মানে প্রকাশিত বেঙ্গল গ্যাজেট পাবলিশড হয়েছিল কত সালে? পাবলিশড হয়েছিল কত সালে? 1780, নাকি 1788, নাকি 1818, নাকি 1823? দ্য কারেক্ট অ্যান্সারটা কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটা চাই। ফার্স্ট নিউজপেপার অফ ইন্ডিয়া জ্যাম সিকেস বেঙ্গল গ্যাজেট ওয়াজ পাবলিশড ইন কলকাতা ইন, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে জ্যাম সিকের পাবলিশ করা বেঙ্গল গ্যাজেট পাবলিশড ইন দ্য কলকাতা, দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ 1780, 1780, ঠিক আছে, 1780-তে, 1780-তে বেঙ্গল গ্যাজেট জ্যাম সিকের দ্বারা প্রকাশিত হয়েছিল। ফার্স্ট নিউজপেপার অফ ইন্ডিয়া বেঙ্গল গ্যাজেট। 16 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ইন দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম, যদি আমরা বলতে যাই ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান কে ছিল? ভারতবর্ষের প্রথম আমাদের এই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটা রয়েছে কলকাতায়, তার ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান কে ছিল? ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান কে ছিল? প্রথম ইন্ডিয়ান লাইব্রেরিয়ান। এটার এস্টাবলিশমেন্ট হয়েছিল, ন্যাশনাল লাইব্রেরি এস্টাবলিশমেন্ট হয়েছিল 1836 সালে, 1836-এ, ঠিক আছে। এবং এর প্রথম যদি আমরা বলতে যাই ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ছিলেন, দ্যাট ইজ হরিনাথ দে। হরিনাথ দে ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান অফ দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, হরিনাথ দে, রিমেম্বার দ্যাট, হরিনাথ দে, ঠিক আছে, হরিনাথ দে। নেক্সট প্রশ্ন, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিকিম বিকাম আ নিউ স্টেট ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন? বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা সিকিমকে ভারতবর্ষের একটি নতুন রাজ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল? কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা? 32nd, 35th, 36th না 37? যদি আমরা দেখে নেই বন্ধুরা এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ 36th ইন দ্য ইয়ার অফ 1975। 1974-এ সিকিম অ্যাসোসিয়েট স্টেট হিসেবে এসেছিল, 1974-এ সিকিম অ্যাসোসিয়েট স্টেট হিসেবে এসেছিল। দেন 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এর দ্বারা সিকিমকে ফুল ফ্ল্যাজেড স্টেটহুড দেওয়া হয়, ফুল ফ্ল্যাজেড স্টেটহুড দেওয়া হয়। বর্তমান সিকিমের যদি আমরা বলতে চাই গভর্নর হচ্ছে গঙ্গা প্রসাদ, এবং বর্তমান সিকিমের যিনি মুখ্যমন্ত্রী নাম কি? প্রেম সিং তামাং। কি? প্রেম সিং তামাং। নেক্সট প্রশ্ন আমাদের, ওকে, নেক্সট প্রশ্নটা বলেছে বন্ধুরা, আমি আবারও বলছি সেশনটাকে তোমরা সবাই লাইক করে দেবে, সবাই শেয়ার করে দেবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 25খানা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের সেশনে। লাইভ করানো সম্ভব হয়ে ওঠেনি, রেকর্ডেড আকারে দেখতে পারছো, তার জন্য শেয়ার করে দেবে। রোজ সকাল 9টার দিকে, মানে আগামীকালও সকাল 9টার দিকে এই সেশনটা লাইভ হবে আড্ডা 24/7 বেঙ্গলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং তোমরা যারা এখনো আড্ডা 24/7 এর অ্যাপে বা স্টোরে গিয়ে তোমাদের পছন্দের কোর্সে নিজেকে এনরোল করনি, তারা অবশ্যই আমার কোড Y225 ব্যবহার করে ম্যাক্সিমাম ডিসকাউন্টের সাথে নিজেকে এনরোল করে নাও। টাকা পয়সা জীবনে প্রচুর আসবে, প্রচুর যাবে, কিন্তু একবার লাইফকে সিকিউর করে নিতে পারলে
সেই যে জীবনের সুখ শান্তিটা সেটা কিন্তু সবসময় বজায় থাকবে। রিমেম্বার দ্যাট। বলেছে দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্লেসড অ্যাট দ্য ডিসপোজেবল অফ হুইচ এমং দ্য ফলোইং অথরিটি। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটা আছে সেখান থেকে যদি টাকা ডিসপোজেবল করতে হয় কে হচ্ছেন সেখানকার প্রধান অথরিটি? কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, নাকি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে কার কাছে থাকে সম্পূর্ণ ক্ষমতা? বেসিক্যালি দেখো, বেসিক্যালি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়াটাকে আমরা যদি দেখতে যাই, বেসিক্যালি গভর্নমেন্ট এটাকে ইউজ করে ফর, যদি আমরা দেখতে যাই, ফর দ্য ডিজাস্টার অ্যান্ড রিলেটেড আনফোর্সেন এক্সপেন্ডিচারকে মিট আপ করার জন্য। ডিজাস্টার বা সেরকম ধরনের মানে রিলেটেড কোনো ধরনের যদি সমস্যা হয় তাদের আনফোর্সেন এক্সপেন্ডিচারটাকে মিট আপ করানোর জন্য। এবং সম্পূর্ণ অথরিটিটা কার কাছে? রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে সম্পূর্ণ অথরিটিটা থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। 19 নম্বর প্রশ্ন, দ্য বাইক্যামেরাল লেজিসলেচার ইজ এন এসেনশিয়াল ফিচার্স ইন হুইচ এমং দ্য ফলোইং টাইপস অফ গভর্নমেন্ট? বাইক্যামেরাল লেজিসলেচার মানে দ্বিকক্ষীয় ব্যবস্থা, ইউনিক্যামেরাল লেজিসলেচার মানে এককক্ষীয় ব্যবস্থা। যদি আমরা বলতে যাই তাহলে বাইক্যামেরাল লেজিসলেচার ইজ দ্য এসেনশিয়াল ফিচার্স। এই যে আমাদের যে মানে দুটো করে কক্ষ ভাগ করে দেওয়া হয়, আমরা এক কথায় বলতে পারি তাহলে সেটাই কিসের এসেনশিয়াল ফিচার? আমাদের কেন্দ্রে রয়েছে দুটো, লোকসভা রাজ্যসভা। পার্লামেন্টারি সিস্টেম নাকি প্রেসিডেন্সিয়াল সিস্টেম, নাকি ফেডারেল সিস্টেম, নাকি ইউনিটারি সিস্টেম? যদি আমরা দেখতে যাই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ ফেডারেল সিস্টেম। ফেডারেল কথার মানে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, এবং সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটা অধ্যায়। দ্যাট ইজ ফেডারেল সিস্টেম। সো বাইক্যামেরাল লেজিসলেচার হচ্ছে ইজ অ্যান এসেনশিয়াল ফিচার্স অফ ফেডারেল সিস্টেম। রিমেম্বার দ্যাট। কি? ফেডারেল সিস্টেমের। আজকের 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইট? চারটে নিচে স্টেটমেন্ট দেওয়া আছে। নাম্বার এ বলেছে দে ক্যান নট বি সাসপেন্ডেড, ফান্ডামেন্টাল রাইটকে কখনো সাসপেন্ড করা যায় না। বিতে বলেছে দে মে বি সাসপেন্ডেড অন দ্য উইল অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি চাইলেই সাসপেন্ড হতে পারে। বলেছে দে ক্যান বি সাসপেন্ডেড বি এন অর্ডার অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী একটা অর্ডার পাস করে দিল, আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে গেল, এটা কি সম্ভব? দিতে বলেছে দে মে বি সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সির সময়। তাহলে সঠিক উত্তরটা কি হবে? খুব স্পষ্ট করে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ দে মে বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ইমার্জেন্সি। দে মে বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ইমার্জেন্সি। ঠিক আছে, দে মে বি সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি। সো যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার ডি, দে মে বি সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সির সময়। ঠিক আছে, ইমার্জেন্সির সময় সাসপেন্ড হতে পারে। 21 নম্বর প্রশ্ন, which amendment states that the total number of minister including the prime minister in the central council of minister shall not exceed to 15% of the total strength of Lok Sabha? বলেছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই কথাটা বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার্স ইনক্লুডিং প্রধানমন্ত্রী কখনো আমাদের যদি সেন্ট্রাল লেভেলে আমরা দেখতে যাই নট মোর দ্যান 15%, 15%-এর বেশি হতে পারবে না। 87 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাকি 89th, নাকি 91, নাকি 93rd? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা যদি আমরা দেখে নেই, 15%-এর বেশি মিনিস্ট্রিতে আসতে পারবে না। সঠিক উত্তরটা হবে এটার 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হেল্ড ইন 2003, 2003-এ হয়েছিল এটা 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এটা বলা আছে আর্টিকেল 75 ক্লজ 1A তে। আর্টিকেল 75 ক্লজ 1A তে এই কথাটা বলা আছে যে মিনিস্টার শেল নট এক্সিড 15% of the total strength of Lok Sabha. Remember that. That is 91st Amendment Act এর দ্বারা। নেক্সট প্রশ্ন, what is the process followed for judicial review as per the constitution? What is the process followed for judicial review? যদি আমরা দেখতে যাই as per the Indian, আমরা যদি দেখি as per the Indian constitution, সঠিক উত্তরটা কি হবে? What is the process followed for judicial review as per Indian constitution? Due process of law, rule of law, procedure established by law, নাকি none of the above? যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে that is procedure established by law. What is the process followed for judicial review as per Indian constitution? That is procedure established by law. So answer number C হবে correct answer, procedure established by law. আজকে 23 নম্বর প্রশ্ন, which of the following is the largest canal irrigated state in India? সব থেকে মানে বৃহত্তর ক্যানেল ইরিগেটেড সেচখাল যুক্ত রাজ্য কোনটি? হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব? যদি আমরা দেখে নেই বন্ধুরা এর সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ রাজস্থান। কারণ রাজস্থানে তো
আমরা যদি বলতে যাই ইরিগেটেড সিস্টেম বা ইরিগেশন সিস্টেমের দরকার আছে, কারণ জলের ব্যবস্থা সেখানে পরিপূর্ণভাবে নেই। সো রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু পুরো জেনারেল নলেজের একটা প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিগেস্ট ট্যাঙ্ক ইরিগেটেড স্টেট ইন ইন্ডিয়া? সব থেকে বৃহত্তর ট্যাঙ্ক ইরিগেটেড স্টেট, ট্যাঙ্ক ইরিগেটেড স্টেট কোনটা? তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। সব থেকে বড় সেচকাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল, বাট বলেছে ট্যাঙ্ক ইরিগেটেড স্টেট, দ্যাট ইজ যদি আমরা দেখে নিই সঠিক উত্তর হবে আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। এবং আন্ধ্রপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী ওয়াই.এস.আর যেটা রয়েছে, ঠিক আছে, তার আজকে কিন্তু আমরা বলতে পারি এক কথায় তার আজকে মৃত্যুবার্ষিকী। সো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ আন্ধ্রপ্রদেশ। আজকের আমাদের শেষ প্রশ্ন বলেছে, when was the first agricultural census of India conducted? কত সালে ভারতবর্ষের সর্বপ্রথম এগ্রিকালচারাল সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল? 1880 সালে নাকি 1890 নাকি 1921 নাকি 1970? যদি আমরা দেখে নেই বন্ধুরা এর সঠিক উত্তরটা কি হবে, যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ 1970 সালে। 1970 তে হয়েছিল যদি আমরা দেখি ফার্স্ট এগ্রিকালচারাল সেন্সাস অফ ইন্ডিয়া 1970 সালে হয়েছিল, 1970 তে হয়েছিল। তো বন্ধুরা এই ছিল আজকের 25খানা প্রশ্ন। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্ক বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্টি টু গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল? গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালের মধ্যে 4টি স্টেট রয়েছে, তার মধ্যে কোন স্টেটটা এখানকার অংশ নয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ। গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল যেটা রয়েছে সেখানে কোন রাজ্য এর সদস্য নয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ। এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে করবে, কমেন্ট সেকশনে করবে। তো বন্ধুরা চলো দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে আসলাম। 25খানা এমসিকিউ আমরা আলোচনা করলাম, যথেষ্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবারও বলে দিচ্ছি আগামীকাল সকাল 9টার দিকে তোমাদের ক্লাস থাকবে পুরো বাংলা ভার্সনে, এবং আমরা শুরু করতে চলেছি আগামী 26 তারিখের পরীক্ষার জন্য পুরো একটা প্র্যাকটিস সেশন আমরা শুরু করব। যত পারো তোমাদের বন্ধুদেরকে ডেকে নেবে সবাইকে সকাল 9টার দিকে সেশনে, যে আজকে থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। কোনো পার্টিকুলার কোনো সাবজেক্টের উপরে নয়, পুরো জিএস জিকে কে কভার করব। আর যারা যারা এখনো নিজেকে এনরোল করনি বা আমাদের এই জেনারেল নলেজের বইটাকে পারচেজ করনি, আমি আবারও বলছি তারা কিন্তু অবশ্যই নিজেকে ডাব্লিউবিসিএস মহাপ্যাক হোক বা আমাদের জেনকাম মহাপ্যাক হোক বা যে কোনো আমাদের হার্ড কপি বই হোক বা ইবুক হোক বা টেস্ট সিরিজ হোক, ভাই নিজেকে এনরোল করে নাও। সাকসেস পেতে গেলে, ঠিক আছে, আমাদের সাথে একসাথে হেঁটে চলো, সাকসেস জীবনে আসবেই। আর যারা যারা এখনো অ্যাপটাকে ডাউনলোড করনি তারা আগে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে তোমরা কোর্সের লিঙ্কগুলি পেয়ে যাবে। সেখানে গিয়ে ভিউ অফার বা সি অফারে Y225 কোডটাকে ব্যবহার করে অ্যাপ্লাই করলে দেখবে তোমার প্রাইস অনেকটা কমে এসছে, দেন তুমি অ্যাডমিশনের দিকে প্রসিড করো। তো আমার ক্লাস ভালো লাগলে সবাই লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে সবার সাথে আবারও আগামীকাল সকাল 9 AM এ, এবং আজকের সেশনটা কিন্তু শেয়ার করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবেই তোমাদের। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। তো ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, থ্যাংক ইউ সো মাচ।